আমরা তো সবাই কেক পেলে সবাই খাওয়া শুরু করে দেই, কিন্তু এটার পেছনে জানি অনেক পরিশ্রম থাকে, অনেক কিছু থাকে, তো সেই গল্পটা আমরা একটু জানতে চাচ্ছি। এটা হচ্ছে আপনি নরমাল একদম সিম্পল যদি একটা কেক হয় সেই ক্ষেত্রে একদম বেকিং থেকে শুরু করে ফুল টাইম হচ্ছে 3 ঘন্টার বেশি লাগে না, হয়ে যায়। কিন্তু অনেক কেক আছে যেটা দেখা যায় যে কাস্টমাইজ কেকগুলো অনেকগুলো থিম নিয়ে কাজ করা হয়, থিম থাকে যখন তখন দেখা যায় অনেকগুলোতে 6 ঘন্টাও শ্রম দিতে হয়। সেগুলো হচ্ছে আপনি কেমন থিম দিচ্ছেন সেই কাজের উপর ডিপেন্ড করে। একটা কেকের পেছনে মানে ন্যূনতম 3 ঘন্টা সময় আসলে যায় 3 ঘন্টা লাগে। জি, তাহলে ইন ফিউচার তো অবশ্যই আউটলেট দেওয়ার ইচ্ছে আছে ইনশাআল্লাহ। আপনার পেজের নামটা কিন্তু আমরা দর্শক এখনো জানেনি, আর বেকে কেক উইথ নাহিদ। বাহ, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপুর বেকিং পেজে অবশ্যই ভিজিট করবেন এবং ভালো লাগলে আপুকে কিন্তু চাইলে আপনারা অর্ডারও করতে পারেন। যে আমি ঢাকা সিটিতেও দিচ্ছি, ঢাকা সিটিতে ডেলিভারি করছে আপু। আর কেক জিনিসটা আসলে আপু ডেলিভারিটা খুব সেনসিটিভ একটা জিনিস। আমি এটা হচ্ছে আমাকে মানে এটা আমি আমার হাজবেন্ড অথবা আমার ছেলে আমাকে করে দেয়, আলহামদুলিল্লাহ তাদের সাপোর্ট পাচ্ছি বিধায় আমি এটা করতে পারছি। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে একটু আসতে চাচ্ছিলাম আপু যে আপনি যেহেতু একজন নারী উদ্যোক্তা, আপনি ফ্যামিলি থেকে কিরকম সাপোর্ট পাচ্ছেন বা পেয়েছেন? 100% আমি পাচ্ছি। আমার হাজবেন্ড মানে তার কথা বলে শেষ করা যাবে না, তার সাপোর্ট পাচ্ছি বলেই আমি পাচ্ছি। আমার দেখা যায় আমার কেকের প্রোডাক্ট গুলো কোনটা শেষ হচ্ছে, কোনটা আমি আগে কিনেছি, কোনটা পরে, সবকিছু সে দেখে। অফিস থেকে বাসায় গিয়ে সেই কাজগুলো করে, এগুলো নিয়ে আমার কোনো টেনশন করতে হয় না। আমার কতগুলো বক্স ঢুকলো, কতগুলো বের হলো, আমার মোট কথা হচ্ছে আমার কোন প্রোডাক্টটা আছে কোনটা নেই সবকিছু সে দেখে। বাহ, খুবই ভালো লাগলো জেনে। এবং আমার ডেলিভারি নিয়ে যখন ঝামেলা হয় সেটা সে অফিস থেকে গিয়ে সে ট্যাকেল দেয়। বাহ, আর কেন মনে হলো যে আমি একজন নারী উদ্যোক্তা হব, আমি জব করব না কিন্তু আমি একজন নারী উদ্যোক্তা হয়ে কাজ করব, এই জিনিসটা কখন আসলো ভেতরে, বা কেন মনে হলো যে না জব না করি আমি একজন উদ্যোক্তা হই, এটা কখন মনে হলো? আমার হচ্ছে আমার মেয়ে যখন হলো, আমার ছোট ছেলের 11 বছরের ছোট হচ্ছে আমার মেয়ে। আচ্ছা, তো স্বাভাবিক অনেক একটা গ্যাপ ছিল। তারপর যখন আমার মেয়ে হলো করোনা পিরিয়ডে আমার মেয়েকে আল্লাহর কাছ থেকে আমি পেলাম, তো তখন আমার মনে হলো যে আমি উদ্যোক্তা হব। আমাদের কেরানীগঞ্জে একটা প্ল্যাটফর্ম আছে, অনেক বড় একটা প্ল্যাটফর্ম, মূলত আমি ওখান থেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা আমার, কেরানীগঞ্জ বিজনেস প্ল্যাটফর্ম। তো ওখানে আমাদের নাহিদা ভুইয়া আপু আছে, তো ওনার যে অনুপ্রেরণামূলক ওনার বক্তব্যগুলো ছিল সেগুলো আমাকে খুব বেশি বেশি অনুপ্রাণিত করতো। জি, এবং তখন আমি পার্সোনালি আপুর সাথে কথা বলি, আপুকে নক দিই, তখন আপু আমাকে মানে বললো যে আপনি যদি পারেন এই কাজটা ভালো পারেন আপনি করেন, শুরু করেন। তো ভয় পেতাম, উনি সাহস দিত যেটা শুরু করেন আস্তে আস্তে হবে। জি, সেই থেকে মূলত আমার উদ্যোক্তা হওয়ার মূল কারণ হচ্ছে সেটা। আচ্ছা, আর এই কাজটা যেহেতু আমার পছন্দের কাজ, আমি একটা প্লেস পেয়ে গেলাম মার্কেটিং এর, আমি কোথায় কিভাবে করব, আমি আর বসে থাকিনি। বাহ, চমৎকার। আর আমি জানতে চাচ্ছি আপু আপনার মতামত যে একজন নারীকে উদ্যোক্তা হতে আপনি তাকে কি ইন্সপায়ার করবেন, নাকি আপনি একজন নারীকে কি বলবেন যে আপনারা উদ্যোক্তা হন বা চাকরি করেন, বা আপনার কি এটার হচ্ছে মতামত একটু যদি বলতেন? আমি অবশ্যই বলবো আপনি চাকরি যদি নাও করতে পারেন, আপনি একজন উদ্যোক্তা হন। আপনার সবকিছুর জন্য প্রশিক্ষণ নিতে হবে বা জানতে হবে সেটা না। আপনি যে রান্না জানেন, আপনি আচার বানাতে জানেন, আপনি পিঠা বানাতে জানেন, আপনি সুচের ফুড জানেন, আপনি সেটা নিয়ে শুরু করেন। স্কিল আছে সেটা নিয়ে চাইলে শুরু করেন। ইভেন আমাদের কেরানীগঞ্জে আমি দেখছি যে মশলা সে বাড়তে পারে, কিছুই পারে না, মশলা বাড়তে পারে, সেও অনলাইন সেল করছে। ছাই, এটা আমার ধারণার বাইরে ছিল, সেটাও সেল হচ্ছে। তার মানে আপনি বসে না থেকে আপনি সেটাকে মডিফাই করে আপনার মতো করে আপনি এটাকে প্রেজেন্ট করেন মানুষের সামনে। নারীদেরকে আসলে নিজের পায়ে দাঁড়ানোটা কিন্তু অনেক বেশি, এটা আপনাকে সত্যি সত্যি আপনাকে যে কি বলে নারী স্বাধীনতা আমরা মুখে বলি, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা আসলে নারী স্বাধীনতা আসবে, এছাড়া সম্ভব না। জি, আমার চাইলো যে আমি আর্ন করছি, আমার মন চাইলো আমি একটা কিছু কিনে ফেললাম, কিনতে পারবো, আমার কাউকে আমার সাপোর্ট দেওয়া প্রয়োজন, আমি তাকে সাপোর্ট দিতে পারবো, আমরা হাজবেন্ডের পাশে দাঁড়াতে পারবো। আমার সংসারের যখন একটা স্বাচ্ছন্দ্য দরকার, হাজবেন্ডের পাশাপাশি একজন ওয়াইফও সেটা পারে, অবশ্যই দুজন দুজনকে কাঁধ দিব, কেন একা একজন টেনে নিবে, যেহেতু সংসারটা আমাদের দুইজনের। এই ক্ষেত্রে আমাদের পুরুষদেরও ভূমিকা অনেক।
অনেক তাদেরকে অবশ্যই সাপোর্ট করতে হবে। আমরা একটা মেয়ে কিন্তু পুরুষ ছাড়া আমরা চলতে পারবো না। জি, একজন পুরুষ যদি আমাদেরকে সাপোর্ট করে তাহলে আমরা চলতে পারবো, সেটা বাবা হোক, ভাই হোক, বা সন্তান হোক, যেই হোক, সন্তান হোক। আসলে পরিবারের সাপোর্ট ছাড়া প্রত্যেকটা মানুষেরই সামনে এগিয়ে যাওয়াটা অনেক বেশি কঠিন। তো এখনকার যুগে আমাদের আসলে অনলাইন দিকটা অনেক বেশি এগিয়ে গেছে আপু, যার জন্য আমরা বাসায় বসেই কিন্তু খুব ইজিলি যে কোনো বিজনেস করতে পারছি আমাদের বাসাতে বসেই। তো এই যে আমাদের ডে বাই ডে এরকম যে উন্নতি হচ্ছে বা অনলাইন সেক্টরে আমরা বাসায় বসে কাজ করতে পারছি, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা খুবই ভালো একটা দিক। আপনার দেশের জনগণ যখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে তখন দেশও এগিয়ে যাবে, দেশও এগিয়ে যাবে। তো সেই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত যে যে জায়গা থেকে আছি না কেন আমাদের প্রত্যেকটা নারীকেই বসে না থেকে আমরা কিছু না কিছু করা, এবং সেটা এখন অনলাইন হওয়াতে আমাদের সুবিধাটা বেশি। আমরা যে কোনো বিষয়ে প্রশিক্ষণ নিতে পারছি, সেই সম্বন্ধে জানতে পারছি, আমাদেরকে গিয়ে কিনতে হচ্ছে না। আমরা অনলাইনে অর্ডার করে দিলে আমার দুয়ারে এসে পৌঁছে যাচ্ছে, এবং আমার দুয়ার থেকে তার নিয়ে যাচ্ছে, আমাকে যেতে হচ্ছে না। এত অ্যাডভান্টেজ আসলে আগে এটা একদমই ছিল না, এখন অনেক বেশি ইজি হয়ে গেছে আমাদের সবকিছুই, সব ফ্যাসিলিটি আমরা একদম বাসায় বসে পাচ্ছি। এত সুবিধা থাকার পরে কেন আমি করব না? আমি আমার ঘরকে সময় দিয়ে সবকিছু করে আমি কিছু করতে পারছি, এর চেয়ে তো আর মানে এর চেয়ে বড় সুবিধা কিছু হয় না। তাহলে কেন বসে থাকবো? আমি কিছু না কিছু হলেও পারি। হ্যাঁ, তো আপনি কি মনে করেন আপু, একজন নারী উদ্যোক্তা হলে পরিবারকে কতটুকু সময় দেয়া যায়, বা একটা চাকরি করলে পরিবারকে আসলে কতটুকু সময় দেয়া যায় বা যায় না? মানে একটা চাকরি আর একজন নারী উদ্যোক্তা, এই দুজনের মধ্যে আপনি কি কোনো পার্থক্য খুঁজে পান? কিছু হলেও পার্থক্য তো অবশ্যই আছে। আমরা যারা নারী উদ্যোক্তা আমরা ফ্যামিলির সাথে থেকেই কাজটা করতে পারি, এবং ঘরে থাকি, সন্তান, ঘরে রান্না বান্না, আত্মীয় স্বজন সবকিছু দেখে শুনেও পাশাপাশি আমি কাজটা করতে পারছি। একজন চাকরিজীবী মহিলা সে একটা নির্দিষ্ট টাইম সে বাইরে থাকে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাকে অফিসে যেতে ফিরতে হয়, এবং সেটার একটা টাইম বাধা থাকে। সে চাইলেও অনেক কিছু করতে পারে না, সে চাইলেই আমাদের পরিবারকে যথেষ্ট সময়ও দিতে পারে না। জি, বাট আমাদের হচ্ছে যেটা আমরা চাইলেই নিজেদেরকে ছুটি দিতে পারি, পরিবারকে সময় দিতে পারি। তারপর এখানেও আছে অনেক সময় সম্ভব হয় না, কিন্তু সুবিধা অসুবিধা দুটোই আছে। একজন নারী উদ্যোক্তা হওয়া আসলে এত সহজ না। একটা চাকরি করলে আমি যেটা মনে করি যে হচ্ছে আমার যে দায়িত্বটা সেটা বলতে চেয়েছিলাম যে না, যিনি চাকরি করেন তার জন্য একটা টাইম নির্দিষ্ট করা থাকে, সে অন টাইম সবকিছু করতে পারে, সেটা করে কিন্তু সে বাসায় চলে যায়, সেটা রুটিনের মধ্যে থাকে। কিন্তু আমরা যারা নারী উদ্যোক্তা আমরা ঘরে বসে যে কাজ করি, স্পেশালি আমাদের মধ্যে বেকিং, ফুড আইটেম নিয়ে আমরা যারা কাজ করি, আর তাদের পরিশ্রমটা হচ্ছে এমন হয় যে একটানা 48 ঘন্টা আমাদের ঘুম হয় না, আমাদের টানা দাঁড়িয়ে থেকে সেই কাজ করতে হয়। বেকিং যেহেতু কেক নিয়ে আমি কাজ করি, আমার মূল ফোকাসই হচ্ছে কেক। আচ্ছা, তো এটা আমাকে কাজ করতে হয় যখন খুব বেশি হয়, স্পেশালি এটা হয় ঈদের সময়। আচ্ছা, এখন তো বিয়ের সিজন এখন খুব বেশি যাচ্ছে। তারপর হচ্ছে আপনার নিউ ইয়ার, পহেলা বৈশাখ, মানে কোনো দিবস যখন আসে তখন আমাদের খুব প্রেসার যায়। তখন এমন হয় যে আমাদের একটানা 24 ঘন্টায় দেখা যায় আমাদের কোনো ঘুম নেই। এমন তখন খাবার যে খাবো সেই সময়টুকুও থাকে না। আসলে এটা খুব সূক্ষ্ম একটা কাজ, খুবই মনোযোগ দিয়ে করতে, ধৈর্য থাকতে হবে। আচ্ছা আপু, আপনি যদি শেয়ার করতেন আপনার একদিনে কয়টা কেক বেক করতে হয়, এটা যদি একটু শেয়ার করতেন। আমি হাইয়েস্ট কয়টা করেছেন যদি দর্শকদের সঙ্গে একটু শেয়ার করতেন? হাইয়েস্ট 45টা একদিনে করেছি। 45টা? জি। মাই গড, মানে বুঝতে হবে যে আসলে নারীরা চাইলে সবকিছুই করতে পারে। 45টা কেক বেক করেছেন একদিনে? জি। আচ্ছা, 45টাই হচ্ছে আলাদা আলাদা জায়গায় ডেলিভারি ছিল? না, 45টা 41টা কেক একজন নিয়েছেন, বাচ্চার আকিকা ছিল সেই জন্য। আর বাকি 5টা কেক, বাকি যে 4টা কেক ছিল সেগুলো 4 জায়গায় গিয়েছে। তার মধ্যে একটা বেশ বড়ই ছিল, 5 পাউন্ড ছিল। মানে এইভাবেই করতে হয়। এই 41টা কেক বানাতে কিরকম বেক পেতে হয়েছিল আপনাকে? যেহেতু ডিজাইনগুলো একই রকম ছিল, মাপটা একই রকম ছিল, সেজন্য আমাকে খুব একটা কষ্ট করতে হয়নি। কিন্তু হ্যাঁ, এতগুলো একসাথে করাটা খুবই টাফ ছিল। তখন আমার 2জন স্টুডেন্ট আমাকে হেল্প করেছে, আমি একজন প্রশিক্ষক, আমি প্রশিক্ষণ দিই।
বা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা কিন্তু চাইলে আপুর কাছে বেকিংটাও শিখে নিতে পারেন। অবশ্যই সেটার জন্য আপুর পেজ ভিজিট করুন এবং আপুর সাথে যোগাযোগ করুন। চাইলেই আপনারাও হয়তো দিনে 41টা কেক বেক করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। চেষ্টা করলে কি না হয়। হ্যাঁ, তো আচ্ছা, তাহলে আপু আরো জানতে চাচ্ছি আপনার এই প্রফেশনে আসার পেছনে অবশ্যই যেটা আপনি শুরুতেই বললেন আপনার পরিবারের সাপোর্ট অবশ্য ছিল। সবচেয়ে বেশি সাপোর্ট কে করেছে? বাবা, মা, হাজবেন্ড, ছেলে, মেয়ে, মানে কে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে? সাপোর্ট আমি যখন শুরু করি তখন আমার হাজবেন্ডের খুব একটা মত ছিল না। জি, যে তুমি এত কাজ করতে গেলে তুমি অসুস্থ হয়ে যাবে, মানে তার এটা ছিল কি দরকার, ঘরে থাকো। কিন্তু আমার বোনদের সাপোর্টটা সবচেয়ে বেশি পেয়েছি। আমার ছোট বোন হচ্ছে আমি যখন সবাইকে কেক দেই, এইদিক সেদিক দেই, ও বলে তুমি এইভাবে কেন দিচ্ছ? এখন তো সবাই অনলাইনে সেল করে, তুমি করো, তুমি একটা আর্ন করো, তুমি ফ্রিতে কেন দিচ্ছ? হ্যাঁ, তুমি কেন শুধু শুধু পরিশ্রম দিবে? তোমার বাচ্চা কাচ্চা সব রেখে কেন দিবে? যেহেতু তখন প্রথম ছিল, তখন আমার একদিন সারাদিন চলে যেত একটা কেকের পেছনে। স্বাভাবিক, তখন তো আমি সবসময় করি না। তো আমার ছোট বোন হুট করেই সে পেজ খুলে এনে আমাকে বলে, এই নাও তোমার জন্য পেজ খুলে দিলাম। তো আমি তো একদম অবাক, সে আমাকে পেজ খুলে দিল, আমি কিছু জানিই না। আর সবচেয়ে আশ্চর্য হচ্ছে পেজ খুলের 2 দিনের দিনেই হচ্ছে আমার কেকের অর্ডার চলে আসছে। মাশাআল্লাহ, বাহ, মানে আমি সারপ্রাইজ ছিলাম। তো অনেক ভালো আপু, এটা বলতেই হবে। তারপরে হচ্ছে আমার মেজো বোনের হাজবেন্ড, সে হচ্ছে, আমার কোনো ভাই নেই, আমরা 4 বোন, আমার কোনো ভাই নেই। সে হচ্ছে একজন ভাইয়ের কাজ বলেন, বাবার কাজের মতো সে আমাকে সব করেছে। সে দেখা যেত সে নিজে কিনে নিয়ে এক এক জায়গায় সে একে খাওয়াতো, ওকে খাওয়াতো। আলহামদুলিল্লাহ, যারা একবার খেয়েছে তারা এখন পর্যন্ত আমার কাস্টমার। 4 বছর আমার রানিং, আলহামদুলিল্লাহ, সেই শুরু থেকে এখন পর্যন্ত তারা আমার কাছ থেকেই নিচ্ছেন। বাহ। আমাদের অনুষ্ঠানের নাম যেহেতু নারীর সাফল্য, তো আপনি যদি আপনার মতটা শেয়ার করতেন যে কিভাবে একজন নারী উদ্যোক্তা হয়ে একজন সফল নারী হতে পারে, সেটার জন্য তার আসলে সামনে কি করা উচিত বা তার প্ল্যানিংটা কি থাকা উচিত বলে মনে করেন আপনি? আপনি যখন একটা কাজ শুরু করবেন, আমি প্রথমে যেটা বলবো, আপনাকে সেই কাজের প্রতি সৎ থাকতে হবে, অবশ্যই সৎ থাকতে হবে। আপনি একজনকে যে প্রোডাক্টটা দিচ্ছেন, সে আপনার কাছ থেকে কেন নেবে? আপনার সেই পণ্যের মধ্যে একটু হলেও বৈচিত্র্য থাকতে হবে, স্পেশালিটি অন্যদের থেকে একটু হলেও থাকতে হবে চেঞ্জ। কারণ আপনার কাছ থেকে সে কেন নিবে? একই পণ্য নিয়ে আমি সবাই কাজ করছি, তাহলে আপনার কাছ থেকে নেওয়ার জন্য নিজের একটা স্ট্র্যাটেজি মেইনটেইন করতে হবে, নিজের একটা সিগনেচার তৈরি করতে হবে যে আপনার কাছ থেকে এই কারণে নিবে। আর তারপর হচ্ছে ব্যবহার, আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যে ক্লায়েন্ট আপনার কাছ থেকে নেবে, তার সাথে কখনোই খারাপ ব্যবহার করতে পারবেন না, কখনোই না। সে যদি আপনাকে গালিও দেয়, সেটা আপনি হজম করে আপনি ধন্যবাদ বলতে হবে। আপনি ধন্যবাদ বলতে হবে, তাকে কখনোই রাগানো যাবে না। কারণ আপনার পেজ ততক্ষণ থাকবে যতক্ষণ তারা থাকবে, তারা নেই, আপনার পেজ নেই। আর হচ্ছে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কোয়ালিটিটা অবশ্যই এ ক্লাস থাকতে হবে, সেটা ওইদিকে অবশ্যই নজর দিতে হবে। আপনার ডেলিভারি সিস্টেমটা, আপনি যে টাইমটা বলবেন, সেটা অবশ্যই সবসময় ঠিক রাখতে হবে। 2-1বার হয়ে যায়, সেটা ম্যানেজ করে নিতে হবে। এই জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে। তাহলে সামনে এগিয়ে যেতে হলে আসলে নিজের যেটা আমার এইম, সেটা অবশ্যই ঠিক রাখতে হবে এবং কোয়ালিটিটা অবশ্যই মেনটেন করতে হবে। সেটা আপনি যদি ড্রেস সেল করেন, সেটার প্রতিও আপনার একটা ভ্যারিয়েশন, আপনি একটু চেঞ্জ থাকতে হবে। চেঞ্জ না থাকলে আপনার কাছ থেকে কেন নিবে? আপনিও ড্রেস সেল করবেন, আমিও সেল করব, তাহলে আপনার সাথে আমার ড্রেসের যদি পার্থক্য না থাকে, তাহলে আমি কেন নিবে? সবই যদি একই রকম হয়, আমি যে কোনো পেজ থেকে নিতে পারি। কিন্তু দেখা গেল সে কাজ করছে এমনিতেই কারখানার প্রোডাক্ট নিয়ে, আপনি বুটিক শপের কাজ করছেন। কারখানার পণ্যটা সব জায়গায় পাওয়া যাবে, কিন্তু একটা বুটিক্সের কাপড় কিন্তু সবাই রাখবে না, আপনার কাছে থাকবে। তো স্বাভাবিকভাবে আপনার কাছে আসবে। এইগুলো খেয়াল রাখতে হবে। জি, এখনকার যুগে আসলে আপু অনেকেই হচ্ছে পড়াশোনা করছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, বাহিরের থেকে অনেক ডিগ্রি নিয়ে এসেও কিন্তু জব পাচ্ছে না, চাকরি পাচ্ছে না। তাহলে তাদেরকে কি আপনি বলবেন যে আপনারা উদ্যোক্তা হন? সেটা পুরুষ হতে পারে, নারী হতে পারে। এখনকার যুগে কিন্তু শুধু নারীরাই উদ্যোক্তা হচ্ছে না, পুরুষরাও উদ্যোক্তা হতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি সেই সব যারা ছোট ভাই বোন আছেন, যারা মনে করছেন পড়াশোনা শেষ করে আমি চাকরি করব, বা তাদের কাঙ্ক্ষিত চাকরিটা তারা পাচ্ছে না, স্যালারিটা তারা পাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? যে তোমরা কি উদ্যোক্তা হও, সেটা কি আপনি বলবেন? অবশ্যই বলবো।
আপনি চাকরি পাচ্ছেন না, কোনো সমস্যা নেই, আপনি ওইটাও চেষ্টা চালিয়ে যান, সাথে সাথে আপনি উদ্যোগী হয়ে অন্য আরেকজনকে চাকরি দেওয়ার জায়গাটা তৈরি করে দেন। আপনি যদি না পান সমস্যা নেই, আপনার সাথে সাথে আপনি আরো কয়েকজনের কর্মসংস্থানের সৃষ্টি করেন। যে আপনি আমার কথাই চিন্তা করেন, আমার প্রোডাক্টটা যেহেতু একজনকে আমি দিচ্ছি, ডেলিভারি ম্যানকে দিচ্ছি, সে কিন্তু আমার মাধ্যমে সেটা ডেলিভারি করছে। আমি যার কাছ থেকে প্যাকেট নিয়ে আসছি, সে আমাকে প্যাকেট তৈরি করে দিচ্ছে, তার মানে সে ওখানে আরেকটা কর্মসংস্থান তার তৈরি হলো। এইভাবে আপনি একটা কাজ করেন, আপনি একটা নতুন জায়গা তৈরি করেন যেখানে আরো অনেক মানুষ আসবে। আপনাকে চাকরি পেতেই হবে এমন কোনো কথা নেই। আপনি লেখাপড়া করে আসছেন, বাইরে থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন, তার মানে আপনি অনেক কিছুই আপনি জানেন। আপনি যারা কম লেখাপড়া জানে, কম বুঝে, তাদের চেয়ে আপনি অনেক বেশি ভালো করবেন। জি, তাহলে হচ্ছে মানে আপনিও বলতে চাচ্ছেন যে যারা কাঙ্ক্ষিত জব পাচ্ছে না বা কাঙ্ক্ষিত স্যালারি পাচ্ছে না, তারা কিন্তু চাইলে উদ্যোক্তা হতে পারে। অবশ্যই আপনি একটা দেশকে আগাতে হলে আপনি কিন্তু শুধু চাকরিজীবী হলে চলবে না, আপনাকে উদ্যোক্তা হতে হবে। আপনি উদ্যোক্তা হলে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে, বেকারত্বের হার কমে যাবে। বেকারত্বের হার কমলেই কিন্তু আপনার দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হবে। তো আসলে যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে চাকরির পাশাপাশি চাইলেও কিন্তু আমরা সবাই উদ্যোক্তা হয়ে উঠতে পারি। সেটা নারী পুরুষ দুজনেই আমরা হচ্ছে একজন সফল উদ্যোক্তা হতে পারি। আর আমাদের অনুষ্ঠানটাই যেহেতু নারীর সাফল্য নিয়ে, তো আমরা তো প্রত্যেক পর্বতেই একজন করে সফল নারীকে নিয়ে আসি, যিনি কিনা নিজ যোগ্যতায় একজন সফল উদ্যোক্তা হয়ে আমাদের সামনে আসে বা আপনাদের সামনে আসে। তো আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন ইতিমধ্যে, অবশ্যই লাইক কমেন্ট করে রিয়্যাক্ট করে আমাদের সঙ্গে থাকবেন। ওকে, তো এখন আপু আমি বলবো যে হচ্ছে আপনার যে এই মানে বেকিং প্রফেশনটা, এটা হচ্ছে আপনি কতদিন ধরে শুরু করেছেন বা কবে থেকে শুরু করেছেন? আমি এটা 2021 সাল থেকে, জুলাই মাস থেকে। আচ্ছা, 2021 সাল থেকে অনেকটা সময় পার হয়ে গেছে এখন। আপনার পেজে হচ্ছে সব বেকিং প্রোডাক্ট अवेलेबल আছে? লাইক আমি মূলত কেকটাই সেল করি বেশি, কেক। আর এখন বর্তমানে হচ্ছে এক্লেয়ারটা আমি করছি। এক্লেয়ার এটা চকলেট? না, এটা চকলেট না, এটা একটা ফ্রেঞ্চ ডেজার্ট। আচ্ছা, ডেজার্ট আইটেম নিয়েই কাজ করছেন। ইন ফিউচার কি ইচ্ছে আছে আরো কোনো আইটেম বানানোর? সেটা মানে সুইট জাতীয় ছাড়া কি কোনো স্পাইসি সেভরি গুলো থাকবে? সেভরি আইটেম গুলো রাখবো। আচ্ছা, ওগুলোর উপরে কি কোর্স করেছেন আপনি? হ্যাঁ, আমি যেহেতু পেস্ট্রি কোর্সটা করেছি, বেকারি এন্ড পেস্ট্রি 3 মাসের ডিপ্লোমা, ওখানে আমাদেরকে সবকিছু মানে বেকারি প্রোডাক্ট যা আছে সবকিছু শেখানো হয়েছে। আপনার এই বেকিং এর এটা বার্গার, ব্রেড থেকে শুরু করে শু পেস্ট থেকে শুরু করে মানে যা আছে সবকিছুই শিখিয়েছে। সবকিছুই। বাহ, চমৎকার। আপনার এটা শিখতে, নিজের আয়ত্তে আনতে আসলে কতদিন সময় লেগেছে, যদি দর্শকদের সাথে শেয়ার করতেন? এটা আসলে আপনার এই কাজের প্রতি ভালোবাসা কতটুকু, কেউ একদিনেও করে ফেলে, কেউ 10 দিনেও হয় না। তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে আমার 3rd কেক থেকে আমার হাত মাশাআল্লাহ চলে এসেছে, আমি নিজেই বলবো। আর যেহেতু আমি আগে থেকে টুকটাক একটু করতাম, সেভাবে হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে কোনো কাজ করবেন সেটার পিছনে সময় দিতে হবে, ধৈর্য সহকারে সময় দিতে হবে। আর ট্রিক্সগুলো আপনাকে ধরতে হবে, সেটা আপনাকে কেউ হাতে ধরে শিখিয়ে দিবে না। আমি কিন্তু প্রথমে বিজনেস করে আমার বিজনেসের টাকা দিয়ে আমি কোর্স করেছি। আচ্ছা, আমি কেন করেছি? যাতে আমার স্কিলটা আরো ভালো হয়, আমি সবকিছু জানতে পারি ভালোভাবে। এটা আমার সুবিধা হয়েছে, আমি এখন নিজের রেসিপি নিজেই তৈরি করতে পারি। সবকিছু একটা রেশিও থাকে, সেটাও আপনাকে তৈরি করতে সাহায্য করবে আপনার সেই প্রশিক্ষণটা। হ্যাঁ, অনেকেই ইউটিউব দেখে এটা সে করে, কোনো সমস্যা নেই, আপনি সেভাবেও পারবেন, কিন্তু প্রশিক্ষণ নিলে সেটা ভালো। বাহ। কখনো কি কেক বানাতে গিয়ে কোনো মিস্টেক হয়েছে বা কোনো কেক নষ্ট করেছেন? মিস্টেক বলতে কালার মিস্টেক তো প্রায় সময় করে ফেলেছি। আচ্ছা, তা আলহামদুলিল্লাহ আমার ক্লায়েন্টটা পুরো অনেক ভালো। আচ্ছা, আরেকবার একটা মিস্টেক করেছিলাম, সেটা একই বাড়িতে দুটো যাওয়াতে আল্লাহর রহমতে বেঁচে গিয়েছি। আচ্ছা, আমরা একটু শুনবো গল্পটা। যিনি চকলেট কেক চেয়েছেন তাকে দিয়েছি ভ্যানিলা, আর যিনি ভ্যানিলা চেয়েছেন তাকে দিয়েছি চকলেট। আচ্ছা, কিন্তু দুইজনই মানে একই বাচ্চার জন্মদিনে উপলক্ষে দুটো কেক যাবে, আর তারা সম্পর্কে ননদ ভাবি ছিল, যে কারণে আমি বেঁচে গিয়েছি। তাহলে এটা ওরকম সমস্যা হওয়ার কথা না, যেহেতু একই বাড়িতে ছিল।
মানে এমনি বড়সড় আর কোনো মিস্টেক কখনো মানে হয়নি যে আল্লাহ মানে আমি কেকটা বানিয়েছি নষ্ট হয়ে গেছে আবার নতুন করে বানাতে হয়েছে? করতেই হয়, যেহেতু হাতের কাজ, কারেন্ট চলে যায় আমাদের, যেহেতু আমরা কেরানীগঞ্জের মানুষ, আমাদের প্রচুর কারেন্ট যায়। তো ওখানে দেখা যায় যে কেক বসালাম, হুট করে কারেন্ট চলে গেল। এইভাবে আমার অনেক কেক, একবার তো আমার একসাথে 11 পাউন্ড কেক নষ্ট হয়েছে, সবগুলো ফেলে দেওয়া লাগছে। কিভাবে নষ্ট হলো? কারেন্ট চলে গেছে। আমার কেকটা তো মানে তখন হাফ ডান ছিল, ফুল ডান হয়নি, বসে গেছে। এটা দিয়ে তো আর কাজ হবে না। আচ্ছা আচ্ছা। এটা আমি যদি তারপর বেকও করি, এটা দিয়ে কাজ হবে না, কারণ ও অলরেডি নষ্ট হয়ে গেছে। আর হচ্ছে আরেকবার যেটা হয়েছে, মানে একটা কেক ছিল 7 তারিখে, আরেকটা কেক ছিল 5 তারিখে। আচ্ছা। তো আমি 7 তারিখের কেকটা 5 তারিখে রেডি করেছি, যেটা 5 তারিখে নিবে সেটা আমি আর মেড করিনি। তো আমার ওনাকে 7টা বাজে দেওয়ার কথা ছিল। তো 7টা বাজে যিনি অর্ডার করেছেন তার মা আমি সবসময় আমার কাছ থেকে না, তো উনি আমাকে ফোন দিল, আপু আমার ভাগ্নিতে একটা কেক অর্ডার দিয়েছিল, আপনি কি সেটা তৈরি করেছেন? আমার তো মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি কি, আপু ওর হলুদ না 7 তারিখে? বলে না না না, সেটা তো আজকে, এই তো গেস্ট আসা শুরু হয়েছে, আমার তো আমি কি করব। তার সেটা ছিল কাস্টমাইজ কেক ছিল, ভারী ফন্ডেন্টের কাজ ছিল। তো আমি বললাম, আপু আমাকে 3 ঘন্টা টাইম দেন। 3 ঘন্টা টাইমে মানে আমি এটা কিভাবে শেষ করেছি আল্লাহ মাবুদ জানে, কিন্তু আলহামদুলিল্লাহ শেষ করে আমি ওনাকে পাঠিয়েছি। এবং ওনারা যখন বললো যে আপু এই কেকটা যেন একটু বেশিই মজা, মানে সারপ্রাইজ। বাহ, চমৎকার। আসলে প্রত্যেকটা কাজের পেছনেই অনেক ইন্টারেস্টিং গল্প থাকে। আপনার এতদিনের ক্যারিয়ারে বা এতদিন ধরে বেক করছেন, আপনার কি মনে হয় যে আপনার জন্য চ্যালেঞ্জিং পেস্ট্রি বেকিংটা কোনটা ছিল, সেটা যদি দর্শকদের সাথে শেয়ার করতেন, যে আপনি এটা আপনার জন্য হ্যাঁ শিখেছেন, বাট একটু চ্যালেঞ্জিং আমাদের জন্য অনেক কিছুই থাকে, যে খুব সুন্দর করে হয়তো বানিয়েছি বা এমন একটা অর্ডার এসেছে যেটা কিনা হয়তো আপনার আগে কখনো ট্রাই করা হয়নি, এরকম কি কোনো ডিজাইন আপনি করেছেন বা নিজের প্রতি 100% স্যাটিসফাইড ছিলেন যে না আমি পেরেছি? অনেকগুলো আছে, এটা হয়। আমি তো ফন্ডেন্ট, আমার মূলত হচ্ছে থিম বেস কাজগুলো করি। আমি প্রত্যেকটা থিমে দেখা যায় বেশিরভাগই হুট করে আসা। আচ্ছা। আর এই কাজগুলো আমি করতে ভালোবাসি, যে কারণে এখনো ওইরকম সমস্যায় পড়িনি। আর এটা কারণ হচ্ছে আমাদের যখন আমরা ছোটবেলায় আমাদের যে আমি হচ্ছে 2002 সালে আমার এসএসসি দেওয়া হয়েছে, তো আমাদের সময় বার্ষিক পরীক্ষার পর আমাদেরকে মাটির তৈরি জিনিস স্কুলে জমা দিতে হতো। আচ্ছা। আমাদের কেরানীগঞ্জ এটা ছিল প্রাইমারি স্কুলে মাটির তৈরি জিনিস। তো ওই জিনিসগুলো যেহেতু নিজের হাতে তৈরি করতাম, তো তখন থেকেই মানে হাতে তৈরি করা, একটা ক্লে দিয়ে কাজ করার একটা অভ্যাস ছিল, মাঝে মাঝেই বানাতাম। তো সেই অভ্যাসটাই হচ্ছে এখন আমি যখন কেক বানাই সেটার ক্ষেত্রে কাজে লাগে। মানে এটা এই যে এটার একটা মজা, আমি এটা ভাবি যে যে কাজ জানেন না কেন সেটা শিখে রাখেন, জীবনে কোনো না কোনো এক সময় সেটা কাজে লাগবে। কোনো শেখা কাজ কখনোই ফেলানো যায় না। তার মানে সব ডিজাইনই আসলে করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, কোনো চ্যালেঞ্জিং ডিজাইন এই পর্যন্ত মানে আসে? একটা ছিল, এটা আমি মানে বলে দিয়ে আসছি, আন্টিটা আমি পারবো না। আচ্ছা, সেটা কি ছিল? সেটা এখনো আসেনি, সে 23 তারিখে নিবে, তাকে ওটা চেঞ্জ করে অন্য একটা দিয়েছি। ওকে। মানে কেকটা ছোট হলে করা যেত, কিন্তু বড় কেকে কার্ভ করা থাকবে, যে উপর থেকে রোড নেমে আসছে কেকে কার আসছে, সেটা এখন আমরা পসিবল না, কারণ 5 পাউন্ডের মধ্যে এটা করাটা একটু সমস্যা হবে। আমি যেহেতু এটা আগে করিনি, এটা নষ্ট হওয়ার সম্ভাবনা, আমি বলে দিয়েছি যে আমি পারবো না। এই পর্যন্ত কত পাউন্ডের হাইস্ট কেক বানিয়েছেন? হাইস্ট কত পাউন্ডের কেক বানিয়েছেন এই পর্যন্ত? একেবারে মানে একই সাথে 15 পাউন্ড পর্যন্ত করা হয়েছে। আচ্ছা, মানে বড় কেকগুলো যখন করা হয় তখন তো নিশ্চয়ই অনেক বেশি পরিশ্রম, ওটার মধ্যে অনেক পরিশ্রম করতে হয়। বড় কেকগুলোতে অনেক পরিশ্রম হয়, এটা হয়, অনেক সময় দিতে হয়, কারণ ওগুলো ফিনিশিং আনা খুবই কষ্ট। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্টোর করা, কারণ বড় কেকগুলো অনেক সময় দেখা যায় যে আমাদের 25 ইঞ্চি থাকে, 26 ইঞ্চি থাকে। আমাদের বাংলাদেশের ফ্রিজগুলো সাধারণত খুব বেশি হলে 22 ইঞ্চি পর্যন্ত চওড়া হয়। আর স্পেশাল যেগুলো বড় সেগুলো তো সবার বাসায় থাকে না, আমার বাসায় নেই অন্তত, তো ওইগুলো নিয়ে একটু কষ্ট করতে হয়। যখন অনেক বড় কেক বেক করতে হয় বা হচ্ছে কোনো চ্যালেঞ্জিং কোনো ডিজাইন থাকে, তখন কি আপনাকে কেউ হেল্প করে বেকিং এ, নাকি আপনি একাই পারদর্শী? আমার বেকিংটা টোটালটাই সম্পূর্ণ, এটা মানে টোটালটাই আমি করি, ধোয়া থেকে শুরু করে বেকিং টোটালটাই আমার। একজন নারী উদ্যোক্তা হয়ে নিজের বিজনেস মেইনটেইন করে পরিবারকে কতটুকু সময় দিতে পারছেন?
এখানে একটু প্রবলেম হয় যেহেতু আমি এখানে আমাকে 100% সময় দিতে হয়, একটু রান্না খাওয়ার একটু দেরি হয়ে যায়, এটা মিথ্যা বলে লাভ নাই, এটা একটু দেরি হয়ে যায়। আমার বাচ্চার স্কুলে ওর বাবা দিয়ে আসে, আমি গিয়ে নিয়ে আসি, মানে ওর বাবার অফিস টাইমেই বাচ্চার যেহেতু স্কুল টাইমটা, এটা সমস্যা হয় না আমার ছোট বাচ্চাটার। আর আমার বড় ছেলে হচ্ছে এবার এইচএসসি দিয়ে এসে অনার্সে, ছোট ছেলে এবার ক্লাস 10-এ, তো ওদেরকে নিয়ে আমার টেনশন তেমন একটা করতে হয় না। আর আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি আছেন আমার সাথে, তো উনি আমাকে অনেক হেল্প করেন। শ্বশুর বাড়ি থেকে কতটা সাপোর্ট পাচ্ছেন আপা একজন বিজনেস ওম্যান হয়ে? না, আলহামদুলিল্লাহ আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই জায়গা থেকেই আমি সাপোর্ট পাই, বাহ, সেজন্যই আমি করতে পারছি। একজন নারীর বিজনেস করার পেছনে বা একজন উদ্যোক্তা হওয়ার পেছনে আপনি সেই নারীর পরিবারকে কিছু বলতে চান? তাকে কি কতটুকু সাপোর্ট করা উচিত, বা তাকে কিভাবে মোটিভেশনাল কথা বলে তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, যদি দর্শকদের সাথে একটু শেয়ার একটা করতেন? পরিবারের এখানে গুরুত্বটা অনেক বেশি। আপনি যখন একটা কাজ বারবার করবেন, কখনো যদি নষ্ট হয়ে যায়, তাকে এটা যে ধিক্কার না দিয়ে তাকে বলবেন এটা নষ্ট হয়েছে তো কি হয়েছে, আবার করো, তুমি পারবে, আমি জানি তুমি পারবে, নষ্ট হোক সমস্যা নেই, সে তো কমসে কম সে তো করার চেষ্টা করেছে। আপনি যদি তাকে খারাপ কিছু বলেন যেটা কেন পারোনি, সে কিন্তু ভেঙে যাবে ভেতরে ভেতরে, সেটা না বলে তাকে সাহস দিন, এটা হবে। এখন নষ্ট হয়েছে বলে আরেকবার নষ্ট হবে এমন তো কথা নেই, তাকে বারবার তাকে সাপোর্ট। আমি অনেক নষ্ট করেছি কিন্তু আমাকে কখনোই শুনতে হয়নি এটা কেন নষ্ট করলা। উল্টো দেখা গেছে আমি মন খারাপ করে বসে থাকলে আমার হাজবেন্ড বা আমার শাশুড়ি আমার ছেলে, আর এটা তুমি হবে, এটা একটু ভুল হয়ে গেছে তো কি হয়েছে, আবার হবে, করো। আমি একটা মানে কেকের কাজ দেখার পর আমি যদি বলি ওফ এটা অনেক কঠিন আমি পারবো না, আমার হাজবেন্ড বলে আমি এটা জানি তুমি পারবে, এটা তোমাকে দিয়ে হবে, এটা তোমার কাছে কোনো ব্যাপার, বাস আমি সাহস পেয়ে আমি কাজ শুরু করে দিই, যে না আমি জানি আমার পেছনে সাপোর্ট আছে, আমার পেছনে দোয়া আছে, আমি হবে ইনশাআল্লাহ। তো ফ্যামিলি সাপোর্টটা আসলে অনেক বড় বেশি। নারীরা যেই বিজনেসই করুক না কেন, পরিবার থেকে আসলে সাপোর্ট পেলে তার সামনে এগিয়ে যেতে আরো অনেক বেশি সুবিধা হয়, সে আরো অনেক বেশি সাহস পায়। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো, আপনার বাসায় মা হোক, বোন হোক এবং ওয়াইফ হোক, আপনারা তাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন। তাদের যদি কোনো স্পেশালিটি থেকে থাকে অবশ্যই হচ্ছে তাদেরকে ইন্সপায়ার করবেন যে না তুমি চাইলে করতে পারো, তুমিও বিজনেস স্টার্ট করতে পারো বাসায় বসে, তাই না? অবশ্যই অবশ্যই। আর আমি মনে করি যে মানে বিজনেস করার পর আমার বাবা মার মুখের যে একটা হাসি, যখন কোনো কাজে সফল হই, মানুষ প্রশংসা করে, তখন আমার বাবা মার মুখে আমি যে হাসিটা দেখি, এটা দুনিয়ার কোনো কিছু দিয়ে পাওয়া যাবে না, এটা অনেক শান্তি। আমার যেহেতু ভাই নেই, আমার মা বাবার আমরাই হচ্ছি সবকিছু, তাদেরকে তো আমাদের কোনো কিছু দিতে হয় না, ওই হাসিটুকুই হচ্ছে আমাদের কাছে অমূল্য সম্পদ। এটা খুব শান্তির একটা বিষয়। নিজের বিজনেস থেকে যখন আসলে কারোর জন্য কিছু করতে পারেন বা বাবা মার জন্য যখন কিছু করতে পারেন, তখন আসলে কেমন লাগে? এটা খুবই খুবই আনন্দ লাগে যে হ্যাঁ আমি কিছু পারছি। এটা আসলে এটা বলে বোঝানো যাবে না। আসলে নিজের আর্নিং দিয়ে সেটা যতটুকুই হোক না কেন, বাবা মায়ের জন্য যখন আমরা কারোর উপরে ডিপেন্ড না হয়ে নিজের টাকা দিয়ে যখন আমরা করতে পারবো, তখন আসলে এর থেকে ভালো লাগার জায়গাটা আসলে কি বলবো, বোঝানো যাবে না। বাবা মার ক্ষেত্রে না, আপনার যখন মন চায়, আপনি যখন নিজে থেকে কিছু করবেন, আপনার যখন যেটা মন চাইবে, কাউকে দিতে মন চাচ্ছে, আপনি কোথাও যাবেন, কিছু খেতে মন চাইছে, অন্তত কারোর কাছে হাত পাততে হবে না যে আমাকে দাও আমি এটা কিনবো খাবো, কারোর কাছে জবাবদিহি করতে হবে না, কেন এখন কেন চাচ্ছ, সে দিবে, কিন্তু এই কারণে নরমালি সে কোশ্চেন করবে, আর কি করবা, এই কোশ্চেনটা ভালো না, এইটাই ভালো লাগে না। আবার যখন যেটা মন চাইবে আমি করবো, আমি কেন অন্যকে বলবো যে আমার এটা করতে মন চাইছে, এটা করবো এটা করবো, এই স্বাচ্ছন্দ্যটা দরকার সবার। একজন নারীকে আসলে স্বাবলম্বী হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল দিক থেকে অবশ্যই হতে হবে। এখনকার সমাজে আসলে নারীদেরকে আমরা এগিয়ে যেতে দেখছি, এগিয়ে যেতে হবে, এটাই আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া। তো আচ্ছা আপু, আপনার কাজে আমরা ফিরে আসি। সেটা হলো যে আপনি তো বেকিং কোর্স করাচ্ছেন। জি জি। এ পর্যন্ত কাউকে করিয়েছেন? আমার 57 জন স্টুডেন্ট আছে বর্তমানে। জি, আপাতত আমি অফ রেখেছি, এখন আর করাচ্ছি না। আমার বাচ্চাটা ছোট, ওকে মাত্র স্কুলে দিলাম, এখন ওকে একটু সময় দিতে হবে। এই জন্য শুধু মানে প্রশিক্ষণ থেকে না, হচ্ছে আমার কাজও আমি একটু কম করে নিচ্ছি। কারণ আমার বাচ্চাটার মাত্র হচ্ছে প্লে স্টেজে আছে, সে তাকে এখন একটু আমাকে সময় দিতে হবে। আপনি আপনার ডিটেলসটা যদি শেয়ার করতেন, যে কতদিনের কোর্স আপনি করাচ্ছেন, সেখানে কি কি আইটেম থাকছে, আপনার ডিটেলসটা একটু দর্শকদের সাথে শেয়ার করেন। কারণ কেউ যদি চায়
আপনার সাথে মানে কন্ট্যাক্ট করতে চাইলেই হচ্ছে আপনার পেজে আমার পেজের লিংকটা দিলে হবে, এটা আমি ওপেন বলতে যাচ্ছি না। আচ্ছা, মানে আপনি কত দিনের কোর্সটা করাচ্ছেন বা কি কি শেখাচ্ছেন? একটা আছে হচ্ছে 4 দিনের কোর্স আর একটা আছে 15 দিনের কোর্স। ওকে, সেখানে কি কি থাকছে বা তারা কি কি 15 আপনি যেটা হচ্ছে 4 দিনের কোর্স, সেটা তো হচ্ছে বেসিক যে স্পঞ্জ কেক গুলো আছে, পাউন্ড কেক গুলো, কাপ কেক, ওগুলো শেখাচ্ছি। আর 15 দিনের যেটা, সেখানে হচ্ছে আপনার বেসিক অ্যাডভান্স সবকিছুই আছে, বেসিক টু অ্যাডভান্স সবকিছুই আছে ওখানে। যারা যারা ইভেন ফন্ডেন্টের কাজও এখানে ইনক্লুড। ওকে, যারা যারা আপুর কাছে বেকিং এর কাজ শিখতে চান অবশ্যই আপুর সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আপনার পেজের নামটা যদি শেয়ার করে দিতেন আপু। বেক এ কেক উইথ নাহিদ, বেক এ কেক উইথ নাহিদ আপনারা সার্চ করে আপুর পেজে অবশ্যই চলে যাবেন, লাইক ফলো দিয়ে, এবং আপুর সাথে চাইলে যোগাযোগ করে ফেলতে পারবেন। তো আপু, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানটা যেহেতু একজন নারীর সাফল্যের কথা বলে, আপনি শেষে এসে দর্শকদের উদ্দেশ্যে এবং নারীর উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে কি বলতে চান? আমি সবাইকে বলবো, আপনার ঘরে মা, বোন, মেয়ে যে আছে না কেন, আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে তাদেরকে সাহায্য করুন, জানতে চেষ্টা করুন তারা কিছু করতে চাচ্ছে কিনা। এতে করে তার সাথে সাথে কিন্তু একটা ফ্যামিলিও স্বাবলম্বী হবে। আর মেয়েদের কথা বলছি, আমরা নারী, আমরা সবই পারি। বাহ। তো দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকেও আমাদের সাথে একজন সফল নারী উদ্যোক্তা ছিলেন আফরিন নাহিদ আপু। তো তার গল্প, তার ব্যবসার বিজনেসের পেছনকার অনেক গল্প, ভালো লাগা, তার এগিয়ে যাওয়ার গল্প, সব কিছুই তিনি আমাদের সাথে শেয়ার করলেন। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর আমাদের পেজের সাথে থাকবেন সব সময়। তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই নেক্সট অনুষ্ঠানে আবারও নতুন একজন অতিথির সাথে আমি চলে আসব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।